প্রত্যেকটা দিন সকাল হলে কত কাজকর্ম চারদিকে ঘুরপাক করে, তবে কোথায় থেকে যে কাজকর্মগুলো শুরু করব বুঝতেই পারি না। একা সংসার, সবসময় চেষ্টা করি বুদ্ধি করে কাজগুলো করতে। তবে জানো তো, সংসারটা আমার কষ্টের, বহু কষ্টের সংসার বলতে পারো। আর সেই সংসারের কাজগুলো কিন্তু করার জন্য অনেকটা দিন রাত আমাকে পরিশ্রমও করতে হয়। আর অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম আর কিছু কাচা ধোয়া করার ছিল, সবটা করে চলে আসলাম রান্নাঘরে। এসে ছেলের জন্য আজকে একটু ম্যাগি বানাচ্ছিলাম, কারণ বহুদিন হয়ে গেছে ছেলেকে ম্যাগিটা বানিয়ে দিচ্ছি না। বলতে পারো স্কুল বন্ধ হয়েছে, প্রায় অনেকটা দিন হয়ে গেছে, তখনই খাইয়েছিলাম আর কি। তো ভাবলাম চলো আজকে ওর জন্য একটু ম্যাগি বানিয়ে নিই। আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ফ্রেশ করালাম, তারপরে আমিও সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর সেটা ছিল ছোলা, তারপরে গাজর, টমেটো আর একটু পেঁয়াজ কুচি, আজকে শসা ছিল না। এটা দিয়ে আমি সকালের খাবারটা খেলাম আর ছেলেকে ম্যাগিটা খাইয়ে দিয়েছি। যেহেতু ওর পছন্দের খাবারটা আজকে বহুদিন পর দিলাম, ওকে খাওয়াতে বেশিক্ষণ সময় লাগেনি। তবে সামার ভ্যাকেশন উপলক্ষে ওর তো স্কুল বন্ধ। তবে জানো তো, সেরকম পড়াশোনা একদমই করাতে বসাতে পারি না সকালবেলা, ও সন্ধ্যার সময় একবারই বসানো হয়। আর সকালবেলা মাঝে মধ্যে ড্রয়িংটা করানো হয়, আর এমনিতে একদম পড়াচ্ছিলাম না। তবে অনেক জানা পড়া ও কিন্তু ভুলে যাচ্ছে। এই যে লেখাগুলো দেখতে পাচ্ছ কতটা খারাপ হয়ে গেছে। আগে যখন স্কুলে যেত সবসময় লেখাগুলো খুব সুন্দর ছিল, আস্তে আস্তে এই যে লেখাগুলো কেমন একটা হয়ে গেছে। ব্লু মানে আর ইয়েলো মানে হলুদ, গ্রিন মানে সবুজ, গ্রিন মানে আলো, রেড মানে ফ্যামিলি ফটো থেকে কি আছে? হ্যাঁ, এটা পাপা কি বলে? পাদার বলে। তবে যখনই একটু সকালবেলা সময় পাই তখনই কিন্তু ওকে নিয়ে বসানোর চেষ্টা করি। ছোট্ট বাচ্চা নিজে নিজে পড়তে চায় না, ওকে কিন্তু একটু সময় দিতে হয়। যাই হোক, ওখানে 1 ঘন্টা আমার চলে গেছে। যদিও বা সকালবেলা ছেলে আজকে একদম বিরক্ত করেনি, পড়াশোনাটা খুব ভালোভাবে করে নিয়েছে। এদিকে সকালবেলা বালিশগুলোকে রোদে দিয়েছিলাম, তখন সেরকম রোদ ওঠেনি, তবে একটু উল্টে পাল্টে দিলাম। আর এই যে ছেলের ওয়ার্ড্রপটা একদম অগোছালো করে নিয়েছে, তো কি বলতো, এখন ওটা গোছাচ্ছিলাম। ভীষণ পরিমাণে ব্যবসা, গরম, সকাল সকাল এত গরম উঠে গেছে, মনে হচ্ছে বেলা অনেকটা হয়ে গেছে, তবে বেশি একটা বেলাও হয়নি। তো ভাবলাম চলো জামা কাপড়গুলো গুছিয়ে জায়গাতে রেখে দিই। আমার ছেলে না ওর ওয়ার্ড্রপটা থেকে ওর পছন্দের জামা কাপড়গুলো বের করতে গিয়ে ওই যে আমারও কিছু রাখা হয় আর কি, সেগুলো অগোছালো করে নেয়, সাথে ওরও কিছু অগোছালো করে নেয়। আর দেখবে অগোছালো করে রাখলে সেখানে জায়গা একদমই হতে চায় না, আর একটু গুছিয়ে রাখলে কিন্তু অনেকটা জায়গায় হয়ে যায়। তো ভাবলাম আমার কিছু জামা কাপড় আছে সেগুলো একদম সরিয়ে নেব, কারণ ওই যে শোকেজের মধ্যে জায়গা আছে ওখানেই রেখে দেব। আসলে শোকেজের ওই যে নিচের পাটটা খালি শুধু, আর সমস্ত জায়গার মধ্যে জায়গা ভর্তি হয়ে গেছে। ওখানে আমি ডিনার সেট একটা অর্ডার করব ভাবছিলাম, কিন্তু এখন এত দাম দিয়ে কিনতে চাইছিলাম না। তো ভাবলাম ওখানে আমার ওই যে বাড়িতে পরার কিছু জামা কাপড় রেখে দেব। আর ছেলেরটা আর আমাকে আর ধরতে হবে না, ওর পছন্দের জামা কাপড়গুলো বের করতেও কোনো রকম অসুবিধা হবে না। এদিকে ভাবলাম চলো ঘরটরগুলো গুছিয়ে নিই। সকালে যদিও বা বাসি কাজকর্মের সাথে কিন্তু অনেক কাজই সেরে নিয়েছি, তবে জানো তো, কাজ তো আমাদের করতে হবে। সকালবেলা বাইরের জায়গাটা কিন্তু ভেবেছিলাম পরিষ্কার করব, সেটাও আর করা হয়নি। মাঝখানে একদিন বৃষ্টি হয়েছিল, আর উঠোনটা না এত ভিজে ভিজে হয়ে আছে, ঝাড় দিতেও ভীষণ কষ্ট হচ্ছিল। তো ভাবলাম ওই যে একটু দেরি করে ভালো করে উঠোনটা ভালো করে পরিষ্কার করে নেব। বাড়ির সামনে যদি ঘাস টাস হয়ে থাকে তখন দেখতে একদম ভালো লাগে না। তো এই যে ঘরটা অগোছালো হয়ে আছে, সেটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছিলাম। রান্নাবান্নাও করতে হবে, সমস্ত কাজগুলোও করতে হবে। একটা বাড়ির বউ সকাল থেকে সংসারের জন্য অনেক খাটাখাটনি করে, কিন্তু দিনের শেষে অনেক কথাই শুনতে হয়। সবাই ভাবে যে নিজের সংসারের জন্য করা, কিন্তু একটা মেয়ে বিয়ের পর কিন্তু অনেক আশা নিয়ে শ্বশুরবাড়িতে আসে। জানো তো, আমি যেহেতু আমার শ্বশুরবাড়িতে সেরকম থাকতে পারিনি, বরের সাথে ওই ছিলাম, তারপরে কিন্তু আমার এই যে বর যে বাড়িটা বানিয়েছে এখানে আমি থাকতে শুরু করেছিলাম। অনেক অনেক কিছু আমাকে করতে হয়েছে, একটা রুমের মধ্যে থাকতাম, অনেক কষ্ট করে আমি কিন্তু দিন কাটিয়েছি, কাউকে কিছু কখনো বলিনি। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমার সাথে ছিল। আমার ছেলে যখন আমি যখন প্রেগনেন্ট ছিলাম আর কি, ছেলে হওয়ার আগে একসাথে একে রুমে কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে থাকতাম। বিশ্বাস করো, সে দিনগুলো আমি কখনো ভুলতে পারবো না। আর বিশেষ করে জানো তো, অনেক কষ্ট করে দিন কাটিয়েছি আমি।
আস্তে আস্তে আরও অনেক কিছু করার দরকার। আমার সংসার জীবনটা বেশি দিনের না, 5 বছর পেরিয়ে 6 বছরে পড়েছে। তার মধ্যে আমি অনেকটা কষ্ট করেছি। কষ্টটা কেউ কখনো দেখে না, শুধু ওই যে তুমি একটু ভালো খেলে ভালো চললে সেটা কিন্তু সবার চোখে পড়ে, কিন্তু এই যে নিজের সংসারের জন্য মানুষ কতটা কষ্ট করে সেটা কেউ কখনো দেখতে আসে না, জানো তো। আর যাই হোক, ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে একা থাকা যে কতটা কষ্ট কি আর বলবো। বাবার বাড়ি যেহেতু অনেকটা দূরে, অনেক সময় মন খারাপ থাকলেও কিন্তু যেতে পারি না, কারণ ওই যে অনেকটা দূরে কিভাবে যাব, একা একা আমার পক্ষে যাওয়া সম্ভব না। কারণ ওই যে 33-34 ঘন্টার ট্রেন জার্নি করে আমার পক্ষে সম্ভব না। তবে এতটা সাহস নিয়ে আমি বেরোতেও পারবো না। আর আমার একটা ছোট্ট সংসার আসে, এই সংসারটাকে ছেড়ে কিভাবে যাব। এখন তো ছেলের স্কুল বন্ধ ছিল, আজকে যদি কাছে থাকতো তাহলে অবশ্যই যেতাম, বাবার বাড়িতে ঘুরে আসতাম। যাই হোক, অনেক কিছু বলতে ইচ্ছে করে কিন্তু ওই যে কিছু করার নেই। আমার যখন বিয়ে হয়েছিল প্রথম এ বাড়িতে এসেছিলাম, চারদিকে অবস্থা ভীষণ খারাপ ছিল, ভীষণ পরিমাণে নোংরা ছিল। তারপরে 4-5টা প্লাস্টিক মানে পুরো বাড়ি ভর্তি ছিল। প্রত্যেকটা দিন সাপ জোক কত কিছু দেখতাম, জানো তো এ বাড়িটাতে। আস্তে আস্তে বাড়িটার মধ্যে একটা বারান্দা করলাম, তারপর রান্নাঘরটা একটু করলাম, তারপরে বাড়িতে অনেক মাটি ফেলা হয়েছে। আস্তে আস্তে বাইরের যে কাজটা সেটা করানো হয়েছে। আমার ছোট্ট একটা ছেলে, তার খরচ, তারপরে ছেলেকে একটা স্কুলে ভর্তি করিয়েছি, তার খরচ, সবটা মিলেমিশে নিজের কথা কখনো ভাবি না, বলতে পারো নিজের বিলাসিতাগুলোকে একদমই ত্যাগ করে দিয়েছি। তারপরেও মাঝে মধ্যে কিছু করলে না অনেকজনের অনেক রকম প্রবলেম হয়ে যায়। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। আর একটা ব্যাগের মধ্যে জুতো রাখা ছিল, আর সেখানে দেখি একটা ইঁদুর ঢুকে আছে। আমি তো প্রথমে বুঝতেই পারিনি ওটার ভিতরে ইঁদুর ছিল। আর কি জানি টুকরো করে করে রেখেছে, জানি না কোথায় থেকে এনেছে। তবে যাই হোক, ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। ওই যে কোনো একটা জিনিস যদি আমরা 2 দিন 3 দিন না দেখি, সেখানে অবস্থা খারাপ হয়ে যায়। তোমরা তো সবাই দেখো আমি রোজ দিন ঘর পরিষ্কার করে রাখি, তারপরেও যদি মানে ঘর থেকে এরকম টুকরা তারপরে ওই যে এটা সেটা বেরোয়, তখন আর ভালো লাগে না। এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার পরও কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যায়। যাই হোক, এখন এই যে চলে আসলাম এই ঘরটা গুছাতে, কারণ সকালবেলা সমস্ত কিছু বাইরে দিয়েছিলাম আর বিছানা চাদরটা একটু রোদ্দুরে দিয়েছিলাম। ভেবেছিলাম কাচবো, তবে কাচবো না। কারণ কি বলতো, আজকে আসবে এসি সার্ভিসিং করতে, তো ভাবলাম যেহেতু আসবে সেহেতু কালকে একবার কাচা ধোয়াটা করব, আজকে আর করব না। তবে ওই যে কিছু কিছু ছেলের জামা প্যান্ট, আমার কিছু জিনিসপত্র সেগুলো ধুয়ে দিয়েছিলাম। আর এই যে এখন ঘরটা ভালো করে ক্লিন করে নিলাম, আর ভাবলাম চলো সকাল সকালই ঘর দুয়ারগুলো মুছে স্নান দান করে পুজোটা দিয়ে দেব। আজকে যেহেতু ছেলেকে পড়াতে বসিয়েছি, একটুখানি দেরি হয়ে গেছে। আসলে কি বলতো, কাজগুলো করতে গেলে ছেলেকে পড়ানো হয় না, আর ওই যে ছেলেকে পড়াতে বসালে আমার নিজের কাজগুলো রয়ে যায়। তবে যাই হোক, মাঝে মধ্যে কাজগুলোকে একটু উল্টে পাল্টে করার চেষ্টা করি। উল্টে পাল্টে করলে দেখবে কাজগুলো করতেও বেশ ভালো লাগে, আর নিজের মধ্যেও অনেকটা ভালো লাগা কাজ করে। একটা বাড়ির বউ সংসারের জন্য অনেক খাটাখাটনি করে, কিন্তু জানো তো তার কোনো স্বার্থ থাকে না। এই সংসারটা ওই যে নিজের মনে করে কিন্তু কাজগুলো করি। আর একটা সংসারকে ভালোবাসলে দেখবে এটা নিজের মতন করেও করা যায়। তবে এটা যেহেতু আমার নিজের একান্তই সংসার, আর আমার সংসারের কাজগুলো কিন্তু আমাকেই করতে হবে। যতই কষ্ট হোক না কেন, করতে তো হবে। এত পরিশ্রম করি দিন রাত, তবে জানো তো একটু বসার সময় পাইনি। অনেকে মনে করবে যে একা সংসারে কোনো কাজকর্ম থাকে না, তবে জানো তো একা সংসারেও অনেক কাজ থাকে, যেটা নিজেকে একা হাতে সামলাতে হয়। আর যাই হোক, ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড় দিয়ে চলে আসলাম বাইরে। আর ভাবলাম চলো বাইরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই। যদিও বা সকালবেলা বাইরের জায়গাটা ঝাড় দিয়েছিলাম, তবে এতটা ভিজে ভিজে হয়ে আছে, যেহেতু আমাদের এখানে মাটিগুলো একদমই আঠালো আঠালো, আর গাছপালা লাগালে কিন্তু খুব ভালো হয়। আর জানো তো উপরের জায়গাগুলো আমি সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আসলে এটা উঠুন না, এখানে যেহেতু আমাদের ঘর হয়ে যাবে, তো এমনিতেই কিন্তু আমি জায়গাগুলো পরিষ্কার করে রাখি। আর দেখো ছোট ছোট অনেক ঘাস বেরিয়ে গেছে, তো একটু বড় হলে তুলতে সুবিধা হয়, তবে বড় হওয়ার জন্য আমি রেখে দিই না, সবসময় ছোট ছোট থাকতে তুলে নিই, কারণ ওই যে ঘরের সামনে দেখতে একদম বাজে লাগে সে কারণে।
তো এখন কিন্তু আমি পুরো বাড়িটা ঘাস পরিষ্কার করেছি, যদিও বা তোমাদের সেটা আমি শেয়ার করিনি, কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, বুঝতেই পারো। এখন চলে এসেছি এই যে বাইরের জায়গাটা ঝাড় দিতে। আর বাইরের রাস্তাটাও কিন্তু আমি সবসময় পরিষ্কার করে রাখি। এখন বর্ষার কারণে প্রচুর পরিমাণে ঘাস এটা সেটা হয়ে গেছে। ভাবি যে একটা ঘাস মারার ওষুধ এনে রাস্তার মধ্যে দিয়ে দেব, কিন্তু জানো তো কেউ এই সমস্ত কাজগুলো করে না, সবসময় আমিই করি। আর ভাবলাম না, আমার বাড়ির ভিতরটাই পরিষ্কার রাখবো, বাইরেরটা থাক, কারণ ওই যে বর্ষাতে আরও বেশি হয়ে যাবে। তবে এই মুহূর্তে বেশ খানিকটা সময় চলে গেছে, আমি কিন্তু বাইরের জায়গাটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগেছে। তারপরে কি বলতো, ওই যে গাছের মধ্যে একটু জল দিলাম, তার সাথে বাইরের জায়গাটা যেখানে বাসন কোসন মাজি সেটা পরিষ্কার করে তারপরে ঘর দুয়ার মুছে স্নান দান করে পুজো দিয়ে দিয়েছি। তারপরে এই যে এখন চলে আসলাম রান্নাঘরে। আর জানো তো এত গরম পড়ছে, শুধু একটু পর পর জলটাই খাচ্ছিলাম, আর জলটা এতটা খেতে ভালো লাগে কি আর বলবো। আজকে বেশি কিছু রান্না করব না, সিম্পল রান্না করব। বাদাম ভেজে নিচ্ছি, কারণ কিছুটা বাদাম একটু বাটা করব, আর কিছুটা ছেলের জন্য ভেজে রাখছি, কারণ ওই যে সুজি টুজি বানালে ওই যে বাদামের গুঁড়োটা করে নিলে ওটার মধ্যে দিলে না টেস্টটা ভীষণ ভালো হয়। তো এদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর কালকের ডাঁটার তরকারি রয়ে গেছে। তো ভাবলাম যেহেতু তরকারি রয়ে গেছে বেশি কিছু করব না, শুধু ঝিঙে দিয়ে আলু দিয়ে করব। আসলে সব সময় কিন্তু ওই যে সব সময় ভাবি যে জিনিসটা ছেলে খেতে পারবে সেটাই করি, আমার জন্য আমি কখনো ভাবি না। আসলে একা মানুষ না, সেই জন্য নিজের জন্য কিছু রান্না করতেও ইচ্ছে করে না। তো ওই যে আমার জন্য এক পিস মাছ দিয়ে দিয়েছি, ছেলের সাথে একবারে রান্না করে নিচ্ছিলাম আর কি। আসলে ও তরকারিটা না এত সাদামাটা করে রান্না করি, আমার ভালো লাগে না, আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, যেহেতু ওর জন্য ঝাল দিতে পারি না। তো ভাবলাম আমার জন্য এমনিতে কাঁচা লঙ্কা দিয়ে খাবো আর কি। তো যাই হোক, এই যে এখন ঝিঙে আলু আমি বসিয়ে দিয়েছি, একসাথে কিন্তু ভাজি করে নিচ্ছিলাম। আসলে ঝিঙেটা কয়েকদিন আগে নিয়েছিলাম, দেখি কেমন একটা হয়ে যাচ্ছিল। আর এদিকে কিন্তু বাদামটাও আস্তে আস্তে করে ভাজছিলাম, যেহেতু একটু সময় লাগছে এটা ভাজতে। আর আমার না বাদাম বাটা খেতে ভীষণ ভালো লাগে, তোমরা কারা কারা বাদাম বাটা খাও আমাকে বলো তো। আমি কিন্তু বিয়ের পর থেকে খাওয়া শিখেছি। আমার বড় কিন্তু বাদাম বাটাটা খেতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, বাদাম বাটাটা করব, আর কালকে ডাঁটা রান্না করেছিলাম সে ডাঁটাটাও রয়ে গেছে। আর এদিকে পাতলা করে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করলাম। আর জানো তো একটু ভাজা গুঁড়ো মশলা দিলে না তরকারির টেস্টটা কিন্তু অন্যরকম হয়। তো যাই হোক, এদিকে রান্নাবান্না হয়ে গেছে। আর এদিকে এখন গ্যাস ওভেনগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আজকে বাইরে না একদম রোদ্দুর নেই, সেরকম রোদ্দুর নেই, অন্যান্য দিন এত রোদ্দুর থাকে। তবে ব্যবসা একটা যে গরম, সেই গরমটা কিন্তু অতিরিক্ত। আসলে কি বলতো, এই ব্যবসা গরমে কাজ করতে ভীষণ কষ্ট হয়, একদম হাওয়া বাতাস কিছুই নেই। আর এতটা অন্ধকার হয়ে আছে চারপাশে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তবে আমি সবসময় চেষ্টা করি সকাল থেকে এক ফোঁটাও বসিনি, কাজকর্মগুলো সেরে তারপরে একটু বসবো। আবার বলেছে এসি সার্ভিসিং করতে আসবে 1:30-2টোর সময়, আমি বুঝতে পারছি না, তখন ছেলেকে ঘুম পাড়ানোর সময় তখনই আসবে বলেছে, জানি না কখন আসবে। তার আগে ভাবছিলাম চলো কাজকর্মগুলো সেরে নিই, তবে আজকে আমার অনেক আগে কাজকর্ম হয়ে গেছে। এখন ভাবলাম চলো একটু শরবত বানাই, কারণ আমার ছেলে অনেকক্ষণ ধরে বলছে মাম্মা একটু শরবত বানিয়ে দাও। ও কিন্তু এই শরবতটা খেতে ভীষণ পছন্দ করে, তেঁতুল দিয়ে বিট নুন আর একটু চিনি দিলাম, আর একটু ঠান্ডা আর নর্মাল জল দিয়ে ভালো করে এই যে রেডি করে নিলাম। এটা এতটা ভালো লাগে খেতে কি আর বলবো, এটা খেলে না মনটা অনেকটা শান্ত হয়ে যায়। এই গরমের মধ্যে কিন্তু এই সমস্ত খাবারগুলো খেতে বেশ ভালো লাগে। আর আমার ছেলেও কিন্তু এটা খেতে বেশ পছন্দ করে, তবে মাঝে মধ্যে আমি আর ও কিন্তু খাই। তবে বেশি একটা তেঁতুল দিই না, তেঁতুলের পরিমাণটা অনেকটা কম দিই। অনেকটা এনজয় করে আমি আর আমার ছেলে খেলাম। আর দেখো হঠাৎ করে আকাশটা কেমন হয়ে গেছে, প্রচণ্ড মেঘ করে আছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। আমার এদিকে বাসুর এসেছিলো, তো ওনার জন্য আমি বেগুন তুললাম আর ডাঁটা তুললাম, কারণ ওনাদেরকে দেবো সে কারণে। আসলে গাছে অনেক বেগুন হয়, একা মানুষ সেরকম দরকার হয় না, বুঝতেই পারো। তো যাই হোক, এদিকে ছেলেকে ঘুম পাড়ালাম, ও কিন্তু ঘুমিয়েছে প্রায় 1-1.5 ঘন্টা, তারপরে উঠে গেছে, উনি এসেছে সে কারণে। আর আজকে আমাদের এসিটা নেওয়া হয়েছে প্রায় 3.5 বছর হয়ে গেছে, এখনও কিন্তু এটা ভালো করে ডিপ ক্লিন করা হয়নি। তো উনি এসেছেন, ওটাকে ক্লিন করবেন আর সাথে গ্যাস ভরবেন, কারণ এটার এখন কুলিংটা অনেকটা কমে গেছে, মানে কুলিংটা আগের থেকে অনেকটা কমে গেছে আর কি, অনেকক্ষণ চালালে তারপরে ঘরটা ঠান্ডা হয়। তো দেখো এইটাকে খুলেছে, আর খোলার পর দেখো অনেকটাই নোংরা হয়েছে, যদিও বা এত বছরে আমরা নিজেরা অনেকবার পরিষ্কার করেছি, তবে ওই যে জালিগুলো আর কি, সবটা তো আমাদের পক্ষে সম্ভব না। তো দেখো কতটা নোংরা বসেছে। তো উনি ওটা ওনার মতন করে পরিষ্কার করছেন। আর জানো তো এটা করতে অনেকটা সময়ও লেগেছেন, যেহেতু অনেক কাজ, বুঝতেই পারো।
তো যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু ওনারা খুব সুন্দর করে এটা কিন্তু ক্লিন করে নিচ্ছিল। আমি ভেবেছিলাম ঘরের ভিতরে জল টল পড়বে, তবে সেরকম কিছুই পড়েনি। আর দেখো কতটা নোংরা হচ্ছে, আর এইরকম জল স্প্রে করলে না নোংরাগুলো খুব সুন্দর করে বেরিয়ে যাচ্ছিলো। তো ভাবলাম চলো এই মুহূর্তটা তোমাদের একটু শেয়ার করি। সারাদিন ঘর দুয়ারগুলোকে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি, এখন এইটুকু কাজ করার জন্য আমার ঘরের অবস্থা ভীষণ খারাপ। আসলে এই কাজটা করতে অনেকক্ষণ সময় লেগেছে, যেহেতু গ্যাসও ভরেছেন, তো সব মিলিয়ে কিন্তু 3 ঘন্টা সময় লেগে গেছেন। তারপরে উনি চলে যাওয়ার পর আমি ঘর দুয়ারগুলোকে ভালো করে ক্লিন করে ঘরটর মুছে সমস্ত কিছু পরিপাটি করে গুছিয়ে রেখেছি। তবে জানো তো, ঘর দুয়ার গুছিয়ে রাখতে আমি বরাবর পছন্দ করি। আজকে সকাল থেকে সেরকম বসতে পারিনি। ঘর দুয়ারগুলো গোছানো থাকলে ভালো লাগে, আর অগোছালো থাকলে একদম ভালো লাগে না। উনি যাওয়ার সাথে সাথে ঘর দুয়ারগুলো ক্লিন করে আমি একটু বসলাম এসিটা চালিয়ে। তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।